আপনারা জানেন যে বাংলাদেশে আহ, আগামী মার্চেই ভারতের যেই নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পল কাপুর আসছেন, এটি নিয়ে মানুষের অনেক জানার আগ্রহ রয়েছে। অন্যদিকে ভারত, বাংলাদেশ, চায়না, এই তিন দেশের মধ্যে সম্পর্কটি কোন দিকে যাচ্ছে এই নতুন সরকারের আমলে? বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কটি নিঃসন্দেহে অনেক দিক থেকে খুব তাৎপর্যপূর্ণ। সুবীর ভৌমিক, আপনার কাছে আগে জানতে চাই পরিস্থিতিটা কি দেখছেন। আমরা শুনতে পাচ্ছিলাম যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি দিল্লি সফরে যাবেন। না, দিল্লি সফরে ওনাকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমাদের যে রাষ্ট্রদূত আছেন ভারতের, প্রণয় বর্মা, এবং ওই আমন্ত্রণটা ওনাকে জানানো হয়েছে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের তরফে। কিন্তু উনি কবে আসবেন এটা ঠিক এখনো ঠিক হয়নি। আমি যতটুকু জানি উনি কিছুক্ষণ আগে জেদ্দায় ছিলেন, ওখানে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OIC তার মিটিং এর সাইড লাইনে উনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, ইশাকদার, এবং নানা রকম দ্বিপাক্ষিক আলোচনা উনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে করেছেন। তো উনি ভারতে আসার আগে পাকিস্তানিদের সাথে ওনার কথা হয়ে গেছে, তবে সুদূর জেদ্দায়। এবং এখন উনি ভারতে আসবেন না উনি চীনে যাবেন, কারণ সবাই এখন মানে এখনকার যে ভূ রাজনৈতিক পরিস্থিতি তাতে বাংলাদেশ একটা বিশেষ গুরুত্ব পাচ্ছে, এবং বাংলাদেশকে সবাই নিজেদের পক্ষে রাখার একটা চেষ্টা, সেটা আমরা লক্ষ্য করছি। চীনের কাছেও, চীনের দিক থেকেও আছে, ভারতের দিক থেকে আছে। ভারতের দিক থেকে স্বাভাবিক কারণেই আছে, সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশ, হ্যাঁ, অর্থেই। এবং তার কারণটা আমি বলবো, অনেকে বলবে না না, বিশেষ করে আমাদের দিল্লিওয়ালারা বলবে না পাকিস্তান ইজ মোর ইম্পর্টেন্ট। আই ডোন্ট থিঙ্ক সো। বাংলাদেশ ইজ মোর ইম্পর্টেন্ট, কারণ ভারতের একটা অংশ উত্তর পূর্বাঞ্চল সেটা বাংলাদেশের একতরফে, যার সাথে আমাদের সংযোগটা খুবই নড়বড়ে একটা ব্যাপার, মানে 22 কিলোমিটার এই শিলিগুড়ি করিডর। তো এরকম পরিস্থিতি কিন্তু পাকিস্তানের সাথে আমাদের নেই। পাকিস্তানের সাথে আমাদের যে সীমান্তবর্তী যে রাজ্যগুলো, কাশ্মীর এবং পাঞ্জাব, সেখানে ওই ধরনের কোনো স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটি যেটাকে বলা হয় সেটা নেই। কিন্তু এইদিকে একটা স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটি ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে আছে, এবং তার জন্য বাংলাদেশে যাতে বন্ধু সরকার ভারতের থাকে, এটা একটা ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, 71 সালে যে হয়েছে সেখানে আমাদের বাঙালিদের একটা আবেগের জায়গা ছিল, কিন্তু ইন্দিরা গান্ধী তো বাঙালি আবেগকে বাংলাদেশে সেনাবাহিনী পাঠায়নি, বা 9 মাস ধরে মুক্তিযুদ্ধের সমর্থনে সব রকম সাহায্য সহযোগিতা করেনি। ওনার কাছে পরিষ্কারই ব্যাপার ছিল যে এখানে একটা বন্ধু রাষ্ট্র আমাদের প্রয়োজন, এবং পাকিস্তান ইজ এ হস্টাইল স্টেট। কারণ পাকিস্তান যতদিন ছিল, পূর্ব পাকিস্তান, একটু ইতিহাসের দিকে তোমার দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই, বা তোমার যারা শ্রোতারা আছেন তাদের, যে পাকিস্তান হওয়ার পরেই উত্তর পূর্ব ভারতে যে দুটো বড় বিদ্রোহ হলো 50-এর দশকে এবং 60-এর দশকে, প্রথমে নাগা বিদ্রোহ এবং তারপরে মিজোদের যে বিদ্রোহ, অপারেশন জেরিকো 1966, এই দুটোই কিন্তু নাগা ন্যাশনাল কাউন্সিল এবং মিজো ন্যাশনাল ফ্রন্ট তারা পাকিস্তানের থেকে ব্যাপক সাহায্য পেত। প্রথমে পাকিস্তান, পরে চীনের থেকেও তারা সাহায্য পেল, যখন চীনের সাথে ভারতের সম্পর্কটা 62 সালের যুদ্ধের পরে খারাপ হয়ে গেল। তো এই জায়গাতে একটা স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটি ন্যাচারালি ভারতের একটা সবসময় থাকে, যে বাংলাদেশ বা আগে যেটা পূর্ব পাকিস্তান ছিল সেখানে একটা বন্ধু সরকার যাতে থাকে, একটা মানে ভালো সম্পর্ক যাতে হয়। এবং এটা তুমি লক্ষ্য করবে যে প্রথমবার আওয়ামী লীগ আসার পরে যতটা হয়েছে তার থেকে আরো বেশি 2009 সালে শেখ হাসিনা আসার পরে এই যত উত্তর পূর্বাঞ্চলের গেরিলা দলগুলো ঢাকাতে বেশ অবস্থান করেছিল, যেটার আমরা সব থেকে বড় প্রমাণ পেয়েছি চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র। এই 10 ট্রাক অস্ত্র যেদিন আসে, আমি খুব ভালো করে ব্যাপারটা জানি, একেবারে ভেতরের ব্যাপার। সেই দিন সুমিত চট্টগ্রামের মেয়েও জানবে, হ্যাঁ, কিন্তু চট্টগ্রাম আমিও ঘোরাফেরা কম করিনি, এবং কিছু কিছু জায়গা ওখানে আছে। এই যে হোটেল হারবার ভিউ, GEC মোড়ে, এই হোটেল হারবার ভিউটা সামনে একটা হোটেল ছিল, কিন্তু বেসিক্যালি ইট ওয়াজ এ আলফা প্রপার্টি। ওটা আলফার, মানে আলফা, ওখানে 4-5টা রুমে ওরা ওদের অফিস চালাতো, তার সামনে এমন একটা হাব ভাব যে এটা একটা হোটেল, তার পাশে DGFI এর 112 FIU ইউনিট ছিল। তো এরা সব মিলে
ওই চট্টগ্রাম দিয়ে এই ব্যাপক পরিমাণ অস্ত্র আনার যে ব্যাপারটা, সেটার মধ্যে এরা সবাই জড়িত ছিল। পরেশ বড়ুয়া সেদিন মানে সশরীরে পরেশ বড়ুয়া মানে আলফার যিনি মিলিটারি উইং এর প্রধান, উনি ওখানে সশরীরে উপস্থিত ছিলেন। এবং তারপরে একটা যে কোনো কারণেই হোক ব্যাপারটা গোলযোগ হয়েছে, সেটা আর একটা বিরাট বড় কাহিনী। কিন্তু তার মধ্যে আমি না গিয়েও এটা বলতে পারি যে ভারতের কাছে এর জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে বাংলাদেশের যে সরকার, বন্ধুত্বপূর্ণ সরকার থাকলে বাংলাদেশের মাটি কোনোভাবেই ভারতের বিরুদ্ধে কোন রকম হস্টাইল অ্যাকশনের জন্য ব্যবহৃত হবে না। এটা ভারতের কাছে টপ প্রায়োরিটি। তো ন্যাচারালি সেই কারণে ভারত বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে চায়, যেটা গত 1.5 বছরে অনেকটা চিড় ধরেছিল। আর ইউনূস সাহেব অনেকটা ভারতের সাথে মানে পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো আর কি একটা ব্যাপার, যে উনি উত্তর পূর্ব ভারত সেটাকে একটা মানে আদার ইকোনমিক জোন হিসেবে প্রজেক্ট করার চেষ্টা করেছে। তো একটা ব্যাপার হচ্ছে কি, ইউনূস সাহেব যত যাই করুক, আর এই সেভেন সিস্টার বলে একটা হই 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 বাংলাদেশে ছিল। আরে ভাই, 7 সিস্টার, আমি ওই জায়গার লোক, আমি যতটা ভালো বাংলা বলি ততই ভালো অসমীয়া বলি। এবং ওই অঞ্চলে এমন কোনো রাজ্য নেই, এমন কোনো গেরিলা সংগঠন নেই, এমন কোনো দল নেই যাদের আমি চিনি না। ওদের কাছে কিন্তু ইন্ডিয়ান স্টেটের চাইতে অনেক বড় দুশ্মন ওরা মনে করে বাংলাদেশকে এবং বাঙালিকে। যে বাঙালিরা যেভাবে ওরা বলে যে ত্রিপুরাতে যেটা হয়েছে, যে স্বাধীনতার সময় ত্রিপুরাতে ট্রাইবেলরা, উপজাতিরা ওদের প্রাধান্য ছিল, সংখ্যাধিক্য ছিল, বাঙালিরা এসে ওরা নিজ গৃহে পরবাসী হয়ে গেছে। আসামেও অনেকটা সেরকমই একটা অবস্থা। আসামেরও আজকে বাঙালি, হিন্দু, মুসলমান যদি তুমি এক জায়গায় যোগ করো প্রায় 40%। তো এটা ওরা মানে খুব এই জন্য ওদের কাছে বাংলাদেশ অনেক বড় থ্রেট। বাংলাদেশ থেকে যে লোক আসার যে ব্যাপারটা, এটাকে ওরা অনেক থ্রেট হিসেবে দেখে। তাই জন্য এই যে হাসনাত সার্জিস কোম্পানি 2 বেলা 7 সিস্টার বলে চিৎকার করেছে, আমি ওদের আমন্ত্রণ জানাই যে ওই আসামে বিহুর সময় ওরা একটু ওখানে যাক, কতটা জামাই আদর ওরা পাবে সেটা আমিও জানি। তো যাই হোক, এর মধ্যে না গিয়েও বলতে পারি যে একটা ঝামেলা হয়েছিল। তাই জন্য ভারত এটা খানিকটা বলতে পারো ওই ইউনূস সাহেব যেরকম রিসেট বলতেন, হ্যাঁ রিসেট বাটন, তো ভারত খানিকটা রিসেট করার চেষ্টা করছে। এই নতুন সরকার এসছে, ওখানে বিএনপির সরকার, তাদের সাথে একটা মানে আওয়ামী লীগ নেই, বিএনপি অ্যাটলিস্ট ভারতের কাছে বিএনপি মানে অন্তত তার সাথে কথা বলা যায়, হ্যাঁ মানে কথা বলে টলে একটা জায়গাতে আসা যায়, এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এই জন্য খলিল সাহেবকে আমন্ত্রণ জানিয়েছেন দিল্লি আসার জন্য। এবং মোদি আমাদের প্রধানমন্ত্রী, উনি তারেক সাহেবকেও আমন্ত্রণ জানিয়েছেন দিল্লি আসার জন্য। চায়নার তরফ থেকে ওরকম আমন্ত্রণ জানানো হয়েছে। আর তারপরে চায়না, ইন্ডিয়া এটা করবে। এর মধ্যে এখন ট্রাম্প সাহেব আবার কি করেন, ট্রাম্প সাহেব ইউ শুড কাম টু মি ফার্স্ট, আদারওয়াইজ ইউ আর ইন ট্রাবল ম্যান। ট্রাম্প সাহেব তোমার দেশের রাষ্ট্রপতি, উনি আবার ওনাকে তো রিচ করতে হবে না। ওনাকে যদি যে দেশ ওনাকে they must make me rich. If we don't make him rich, he will be angry with us. তখনই শুল্ক টুল্ক দেবে, এটা করে দেবে, ওটা করে দেবে, এইসব করবে। যাই হোক, এখন তো উনি ইরানের সাথে যুদ্ধ ফুদ্ধ এইসব, যদিও ওনার চিফ অফ স্টাফ যুদ্ধ করতে চাইছে না, জেনারেল রেইন। তাহলে জেনারেল রেইন ইজ এ ফাইটার পাইলট বাই ট্রেনিং। আমি ওনার ব্যাকগ্রাউন্ড জানি, কেন আমি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে তোমাদের দেশে ফেলো ছিলাম। তো আমি প্রচুর পেন্টাগনের অনেক মাতব্বর লোকজনকে আমি চিনি, এবং জেনারেল রেইনের সাথে আমার পার্সোনাল পরিচয়। জেনারেল রেইন ইজ এ ভেরি কশাস কাইন্ড অফ এ মিলিটারি অফিসার। হ্যাঁ, ট্রাম্প তো কোনোদিন কম্পালসারি মিলিটারি সার্ভিস যেটা আমেরিকাতে সবাইকে করতে হয় সেটাও করেনি। হ্যাঁ, তাহলে ওই চেয়ারা হতো না, ওরকম হোদকো টাইপের চেয়ারা হতো না যদি কোনো সময় মিলিটারি সার্ভিস করে থাকে। বুঝতে পেরেছ? তো ওকে যেটা বলে অনেকে, ওকে বকাঝকা দেয় না, দ্যাট ফ্যাট চ্যাপ, অমুক তমুক। তো যাই হোক, যেটা আমার বলার চেষ্টা করছি আমি, যে এখানে বাংলাদেশকে অনেকেই নিজের দিকে টানার চেষ্টা করছে। তুরস্ক খুব টানার চেষ্টা করছে, কেন তুরস্ক এখানে একটা ব্যবসায়িক চেষ্টা, যার জন্য এরডোগানের ছেলে ওখানে গিয়ে হাজির হয়েছে। সে মেসুত ওজিল by the way is a German footballer of Turkish origin. He's a Turk by origin, but like you are American but of Bangladesh origin. So Mesut Ozil is a Turk of German origin, but he's of, তো তাকে নিয়ে ওখানে হঠাৎ চট্টগ্রামে গিয়ে হাজির রোহিঙ্গিয়াদের এখানে যাই। তো টার্কিশদের এখানে একটা ব্যাপার আছে। তো টার্কি, পাকিস্তান, ইন্ডিয়া, চায়না, আমেরিকা,
Obviously, these 5 countries are terribly interested in Bangladesh. আমি জানি কিছুদিন আগে, আমি এখনো নামগুলি পাইনি, যে টার্কিশ ইন্টেলিজেন্সের যে প্রধান ইব্রাহিম কালিন, MIT বলে ওরা টার্কিশ ইন্টেলিজেন্সকে, ইব্রাহিম কালিন নাকি রিসেন্টলি বাংলাদেশের দুজন সিনিয়র মিলিটারি অফিসারকে মিট করেছে। এখন অবভিয়াসলি এটা বাইরে আসেনি, দিস মাস্ট হ্যাভ বিন এ সিক্রেট ট্রিপ। হয়তো এইসব অফিসাররা সরাসরি তুরস্কের ভিসা নিয়ে ওখানে যায়নি, হয়তো চলে গেছে দুবাই, ওখান থেকে হয়তো টার্কিশরা ওই স্ট্যাম্প ভিসা করে, মানে পাসপোর্টে স্ট্যাম্প না করে পেপারে স্ট্যাম্প করে দিয়েছে, কিছু একটা ব্যাপার আছে। সো টার্কিশদের খুব ইন্টারেস্ট এখন বাংলাদেশে, খুব ইন্টারেস্ট। কারণ টার্কিশদের ব্যাপারটা হচ্ছে কি, টার্কি ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকতে চেয়েছিল, পারেনি, তো সাহেব হওয়ার চেষ্টা করছিল। আমি খাঁটি একেবারে আমার কুমিল্লার ভাষায় বলি যে চাইছিল সাহেব হইতে, পারে নাই, এখন কঠিন মুসলমান হইতে হবে। তো ইসলামিক ওয়ার্ল্ডের লিডার হওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, সাহেব হইতে পারে না, এখন মুসলমান হইতে হবে, কঠিন মুসলমান, ছোটখাটো না। তো এই জন্য টার্করা বাংলাদেশে খুব ইন্টারেস্ট নিচ্ছে। তো এই সবের মধ্যে এখন তারেক সাহেবকে একটা ব্যালেন্সিং করতে হবে সব দিকে, এবং তারেক সাহেবের পররাষ্ট্রমন্ত্রীকেও। তো উনি এখন কোথায় প্রথম যান, প্রথম তো উনি জেড্ডায় গেলেন অবভিয়াসলি, মানে খলিল সাহেব। আর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে উনি আগে ওমরাও করবেন, তারপরে উনি অন্য কোনো বিদেশ সফরে যাবেন। তো দেখা যাক কি দাঁড়ায়, কোন দিকে কে, সবাই টানাটানি করবে। বাংলাদেশের গুরুত্ব বাড়ছে, এটা পরিষ্কার, এটা বোঝা যাচ্ছে। বাংলাদেশ হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য জিওপলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ। মানে হঠাৎ করে বাংলাদেশ তো আর হঠাৎ করে এই ভূখণ্ডে এসে জায়গা হয় নাই, তাই না? সো সুমি খান, হঠাৎ করে বাংলাদেশকে নিয়ে এত টানাটানি কেন পড়ে গেল? সুলতানা রহমান, ধন্যবাদ। আমাদের গুরু, দীক্ষা গুরু সুবীর ভৌমিক আছেন, স্কলার, জার্নালিস্ট, লেজেন্ডারি জার্নালিস্ট। আমি প্রণাম জানাই দাদাকে, এবং যারা দেখছেন সালাম সবাইকে। সুলতানা রহমান, আপনাকেও শুভেচ্ছা, অভিবাদন। আসলে বাংলাদেশ তো সবসময় টানাটানির মধ্যে, কয়েকশো বছরের ইতিহাস দেখলেও তাই, সবসময় এটা আমাদের ওই খুবই দুর্ভাগ্য একটা জাতি। বিচারপতি হাবিবুর রহমান বলছেন ওনার প্রতিটা স্পিচে। যা হোক, এখন দাদা এত চমৎকার একেবারে প্রতিটা তথ্য, আপডেটেড তথ্য দিয়ে দাদা যেহেতু প্রতিরক্ষা সাংবাদিকতার একেবারে লেজেন্ড একজন, তার সবই নখদর্পণে, এনসাইক্লোপিডিয়া বলি আমরা দাদাকে। এখানে যেটা হচ্ছে কিছু না, আমাদের যেহেতু নিকটতম প্রতিবেশী, বন্ধু রাষ্ট্র, এবং আপনি যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন আছেন, কানাডা USA সম্পর্কের মতোই বাংলাদেশ ভারত সম্পর্কগুলো যখনই জামাত বিএনপি ক্ষমতায় আসে তখনই টানাপোড়েনটা একটু বেশি হয়। জামাত বিএনপি সরকারে থাকলেও সংকট, বিরোধী দলে থাকলেও সংকট, যত বেশি মিথ্যা প্রোপাগান্ডা, বিকৃত প্রোপাগান্ডা এবং বিকৃত তথ্য উপস্থাপনের মধ্যে দিয়ে হয়। কিন্তু যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন তো আসলে ইউনূস যেটা করে গেছেন, দাদা যেটা বলেছেন সেভেন সিস্টার নিয়ে, নাহিদ, সার্জিস, ইউনূস, এখনো সার্জিসরা এগুলো বলছে। কিন্তু কূটনৈতিক সম্পর্ক, আপনি আপনার পাশের ফ্ল্যাটের কে আপনি পরিবর্তন করতে পারেন, বাসা বদলাতে পারেন, কিন্তু মানচিত্র থেকে দেশ কি বদলাতে পারবেন? প্রতিবেশী কি বদলাতে পারবেন? আর একজন প্রভাবশালী প্রতিবেশী ভারতের মতো একরকম সুরক্ষা তো বলতেই হয়, কেননা চাই। সুমি খান, মানে আপনার কি এই যে বর্তমান প্রেক্ষাপট, দাদা তো বললেনই, এখানে বাংলাদেশের গুরুত্বটি বাড়ার কারণটি কি? মানে হঠাৎ করে ধরেন বাংলাদেশের সঙ্গে আমেরিকার একটি সম্পর্ক ছিল, ভারতের সম্পর্ক তো আগে থেকেই আছে, চায়নারও একটি সম্পর্ক ছিল, সেখানে আমরা এখন দেখতে পাচ্ছি টার্কি যুক্ত হয়েছে, পাকিস্তান যুক্ত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, যে আমেরিকা বাংলাদেশের সঙ্গে মানে চায় না যে চায়নার সঙ্গে সম্পর্কটি থাকুক, সেই প্রেক্ষাপটে যদি বলতেন। এই জায়গাটা হচ্ছে সুলতানা, আমাদের সম্পদ, সমুদ্র সম্পদ, এবং আমাদের বাংলাদেশকে যে জায়গায় শেখ হাসিনা গত 16 বছরে যে অবস্থানে নিয়ে গেছেন, 2 বছরের আমাদের খাদ্য সম্পদও সংরক্ষিত ছিল। এবং আপনি জানেন যে চুক্তিগুলো এখনো প্রকাশ হয়নি, রেজওয়ানা নিজেই বলেছিলেন, সাবেক উপদেষ্টা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি এবং অসম চুক্তির ট্যাক্স, এই বিষয়গুলো যখন ওপেন হবে এবং আমাদের গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি
হ্যাঁ, চট্টগ্রামের। তো এই সমুদ্র বন্দরে আমরা যতটুকু জানি, তখন আমরা রিপোর্টার হিসেবে আমরা দেখেছি এই সমুদ্র বন্দরের এতটাই আধুনিক করা হয়েছিল, শেখ হাসিনা আন্তর্জাতিক বিশেষজ্ঞদেরকে নিয়ে, এক্সপার্টদেরকে নিয়ে তিনি করেছিলেন। এত গভীর করা হয়েছে যে কতগুলো সাবমেরিন কোথায় লুকিয়ে থাকবে আপনি খুঁজেও আপনার জন্য শনাক্ত করা মুশকিল হয়ে যাবে। তা এখন যারা এই উপমহাদেশকে, এই রিজিয়নকে যারা কন্ট্রোলে রাখতে চায়, তাদের জন্য বাংলাদেশ একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। যে বাংলাদেশে যদি ঘাঁটি করতে পারে তারা, তাহলে কিন্তু যেটা নিয়ে আপনি মনে রাখবেন, আপনার মনে পড়বে যে কোরিয়া, চায়না এবং আপনার ভারত একসঙ্গেই কিন্তু পুতিনের কাছে ছুটে গিয়েছিল। মোদি অনেকদিন ট্রাম্পের সঙ্গে অনেক কোলাকুলি খাতির অনেকদিন করার পরে কিন্তু একটা পর্যায়ে উনি বুঝেছেন যে ট্রাম্প সেই জায়গাতে, উনি যেটা ভেবেছেন সেই জায়গাতে হচ্ছে না। তখন কিন্তু মোদি পুতিনের কাছে তিনি ছুটে গেছেন। এটাই মানে আমাদেরকে দেখতে হবে যে এরপরে তারেক জিয়া কিন্তু এখন ধরুন পরম্পরা হিসেবে রাষ্ট্র ক্ষমতা আসা একরকম, এখন রাষ্ট্র ক্ষমতায় দায়িত্বশীলতার জায়গাটা অন্যরকম। খালেদা জিয়ার দিন গেছে, জিয়া রহমানের দিন গেছে। জিয়া রহমান একজন সেনা কর্মকর্তা ছিলেন, তারও কিন্তু তারেক জিয়ার কিন্তু ওই অভিজ্ঞতাটা নেই। বুঝতে পেরেছি নিশ্চয়ই তিনি সেজন্য খলিলুর রহমানকে তিনি নিয়েছেন। সুবীর ভৌমিক, আমি যদি খুব স্পষ্ট করে বলি, সরি, যে ধরেন আমেরিকা এবং ভারত অন্তত একটি বিষয়ে একমত, যে বাংলাদেশের সুমি খান যেটি বললেন যে গভীর সমুদ্র বন্দর, এটি দুই দেশের জন্য একটা উদ্বেগের কারণ এটি নির্মাণ করেছে চায়না, এবং এটির যে কাঠামো, এটি নিয়েও তাদের মধ্যে চরম মানে একটা উদ্বেগ রয়েছে। এরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমি যদি একটু পেছনের দিকে যাই, যখন শেখ হাসিনা এই প্রকল্পটি গ্রহণ করেছিলেন, তখন কি ভারত কিংবা আমেরিকা ফ্ল্যাগ রেইজ করেছিল যে এটার জন্য আমরা উদ্বিগ্ন হব? না, এখানে তোমরা অনেক কিছু গুলিয়ে ফেলছো। ভারতের এখানে পরিষ্কার ব্যাপার, যেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে ভারত যেমন চায় না যে এখানে চীনের একটা বিরাট ব্যাপার হবে, চীন এখানে সমুদ্র বন্দরগুলি তাদের নিয়ন্ত্রণে নিতে পারবে, এটা যেমন ভারত চায় না, ভারত এটাও চায় না এখানে আমেরিকা সেই কাজটা করবে। ভারত কোনো সময় কোনো সুপার পাওয়ার তার নেবারহুডে খুব শক্তিশালী ভাবে উপস্থিত হবে, এটা ভারত চায় না। যার জন্য ইন্দিরা গান্ধী বারবার সেই যুগে ব্রেজনেভ সাহেবকে বলেছিলেন তোমরা আফগানিস্তানে ঢুকো না, কেন তোমরা যদি ঢোকো, উনি একটা কথা বলতেন, ওই কবি রবার্ট ফ্রস্টের, যে উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, অর্থাৎ রাশিয়ানরা যদি আফগানিস্তানে ঢোকে, কাল পরশু পাকিস্তানে এসে আমেরিকানরা ঢুকবে, এবং এই জায়গাতে একটা সুপার পাওয়ার কম্পিটিশন হবে, ভারতের জন্য এটা ভালো নয়। তো এইখানে এই যে আমেরিকার সাথে আমেরিকা বাংলাদেশে এত ইন্টারেস্ট নিচ্ছে কেন? তারা ইন্টারেস্ট নিচ্ছে যাতে করে মায়ানমারে যে চীনের উপস্থিতি, এবং মায়ানমারকে ব্যবহার করে চীন যে বে অফ বেঙ্গলে এবং ইন্ডিয়ান ওশনে ঢোকার একটা রাস্তা তারা করেছে, এবং সেই ব্যাপারে চীন যথেষ্ট, মানে চীনের যে চায়না মায়ানমার ইকোনমিক করিডর, সেটা তারা সচেষ্ট করছে। সেই চায়না ইউনান প্রভিন্স থেকে, যেখানে আমি গেছি, বহুবার গেছি, ইউনান থেকে একেবারে সোজা রাখাইন প্রদেশ, তো এই জায়গাটা আমেরিকা গোলমাল করবার চেষ্টা করছে, এবং আমেরিকার তরফ থেকে নানা গেরিলা গোষ্ঠী যারা এখানে সক্রিয়, যারা মায়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদেরকে আমেরিকানরা সাহায্য করছে। এবং তার জন্য তোমার নিশ্চয়ই স্মরণে আছে যে ইউনুস সাহেব থাকার সময়, কেন ইউনুস সাহেব তো আমেরিকানদের লোক, খলিল আমেরিকানদেরই লোক, তখন একটা এই রাখাইন করিডোরের প্রপোজাল দেওয়া হয়েছিল। তো রাখাইন করিডোরের প্রপোজালটা, এটা হিউম্যানিটেরিয়ান করিডোর শুধু নয়, এখান দিয়ে মিলিটারি সাপ্লাই ফর আরাকান আর্মি অ্যান্ড আদার রেবেল গ্রুপস অফ মায়ানমার, সেটা ছিল আসল মতলব। আমেরিকানরা প্রচুর মার্সেনারি এখানে ঢুকিয়েছে, আরাকান আর্মিকে তারা হেল্প করছে। আমার কাছে লেটেস্ট খবর হচ্ছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, যারা চায়নার বর্ডারে মায়ানমারে অ্যাক্টিভ, সেখানেও ওরা রিসেন্টলি কিছু ইউক্রেনিয়ান ইন্টেলিজেন্সের লোকজনকে ঢুকিয়েছে, যাতে করে এই ড্রোন টেকনোলজি ইত্যাদিতে এদের ট্রেন করা যায়। অর্থাৎ আমেরিকা ইজ ট্রাইং টু ডিস্টার্ব অ্যান্ড ডিসরাপ্ট দ্য মায়ানমার স্টেট, মায়ানমার মিলিটারি গভর্নমেন্টের পতন ঘটিয়ে সেইখানে ওরা একটা প্রো ওয়েস্টার্ন গভর্নমেন্ট বসাতে চায়, যেটা চীন আটকাতে চাইছে।
তো এই যে চীন আমেরিকার যে লড়াই মায়ানমারকে কেন্দ্র করে, এর জন্য বাংলাদেশের গুরুত্ব চীনের কাছেও, কেন চীন চায় না এই জায়গাতে আমেরিকা ঢুকে পড়ুক, আর আমেরিকা চায় যে তারা বাংলাদেশে ঘাঁটি গেড়ে, যেটা ইউনূস সাহেব সুবিধা করে দিয়েছেন, ওরা মায়ানমারে এইসব খেলাধুলো করবে। এখন ভারতের সাথে আমেরিকার এগ্রিমেন্ট থাকলেও ভারত কোনো অবস্থাতে, বারবার আমেরিকানরা চেষ্টা করার পরেও ভারত নিজের উত্তর পূর্বাঞ্চলকে আমেরিকানদের এই কাজে ব্যবহার করতে দেয় নেই। যার জন্য আমেরিকানরা আমাদের উপর ক্ষিপ্ত যে ভাই তোমরা স্ট্র্যাটেজিক পার্টনার আমাদের, বাট তোমরা কেন, ভারতের এখানে লাইনটা খুব ক্লিয়ার ভাই। হ্যাঁ, ভারত কারো দালাল টালাল হবে না। আমরা আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি সাংঘাতিক ভাবে উই ভ্যালিউ ইট। হ্যাঁ, আমাদের আগে নন অ্যালাইনমেন্ট ছিল, এখন নন অ্যালাইনমেন্ট না, আমরা বলি মাল্টি অ্যালাইনমেন্ট। তো আমরা এখানে, চীন যদি আমাদের সাথে ঝামেলা করে, চীন আমাদের সাথে বর্ডারে গন্ডগোল করেছে, আমরা আমাদের সোলজাররা সেখানে দাঁড়িয়ে যুদ্ধ করেছে। হ্যাঁ, কিন্তু আমরা চীনের সাথে, চীন আমাদের সাথে ঝামেলা করলে আমরা ফেস করব, কিন্তু আমরা চীনের সাথে এই কারণে কোনো ঝামেলায় জড়াবো না যে আমেরিকানরা চায়। ট্রাম্প সাহেব চাইবে যে আমাদের দিয়ে চীনের সাথে মারামারি করতে, সেটা উই উইল নেভার অ্যালাউ। We will stand up to China if we have to, but not because some John or Steve or Donald wants it, okay? Some bloody Donald Duck in faraway America wants it. We will not allow that to happen. তো এইটা যেহেতু ইন্ডিয়া অ্যালাউ করেনি, তার উত্তর পূর্বাঞ্চলের সাথে মায়ানমারের বিরাট বর্ডার, প্রায় 1600 কিলোমিটার, সেটা যেহেতু আমরা অ্যালাউ করিনি, তাই জন্য আমেরিকানরা বাংলাদেশে ঢুকবে, ওখান দিয়ে রাখাইন করিডোর, আরাকান ইত্যাদি। কারণ বাংলাদেশে, এবং এর জন্যই এটা শেখ হাসিনা থাকলেও আমেরিকানদের হতো না, তার জন্য শেখ হাসিনাকে ফেলেছে। শেখ হাসিনাকে ফেলাটা একটা রেজিম চেঞ্জ অপারেশন, ইট ওয়াজ নট এ মুভমেন্ট, স্পন্টেনিয়াস মুভমেন্ট। এটা ইউনূস সাহেব নিজেই বলেছে মেটিকুলাস ডিজাইনের ব্যাপার ছিল এখানে। তো মেটিকুলাস ডিজাইনটা কে করেছে? মেটিকুলাস ডিজাইনটা অবভিয়াসলি আমেরিকানদের করা। কারণ আমি আমার ভারত বলতে চাই, আমেরিকা বলতে চাইছে যে যেহেতু বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি, ধরেন ভারত, চায়না, টার্কি এদের সঙ্গে এক ধরনের কৌশলগত সম্পর্ক করেছে, ফলে তারাও এই কৌশলগত সম্পর্কের মধ্যে বাংলাদেশে ঢুকতে চায়। তারা ঠিক এইভাবে করে বলছে যে বাংলাদেশ তার সব ডিম এক ঝুড়িতে রাখেনি, ফলে আমরাও চাই আমাদেরও কিছু ডিম বাংলাদেশের ঝুড়িতে থাকুক। বুঝতে পেরেছেন? সো সেইটা সুমি খান, সেইটা তারেক রহমান, এই যে এতগুলো ডাইমেনশন, তারেক রহমান কি খলিলুর রহমানকে দিয়ে আপনার মনে হয় সে এটি ম্যানেজ করাতে পারবে, যে কারণে খলিলুর রহমানকে পররাষ্ট্র উপদেষ্টা বানালেন? উপদেষ্টা না, মন্ত্রী বানালেন ভাই, পররাষ্ট্র মন্ত্রী বানালেন। হ্যাঁ, পররাষ্ট্র মন্ত্রী। হ্যাঁ, এবং একই সঙ্গে দাদা এবং সুলতানা এখন কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদে এশিয়া প্যাসিফিকের কিন্তু সভাপতি হয়ে যাচ্ছে, কারণ প্যালেস্টাইন তার নাম তুলে ফেলেছে। তার আগে তৌফিক ভাইকে উনি করেছিলেন, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন ক্যান্ডিডেট। তৌফিক ভাই আবার প্যালেস্টাইন দেখে উঠে গেল। এখন এতটা গুরুত্বপূর্ণ জায়গায় খলিলকে বসানো হচ্ছে, তারেকের দূরদর্শিতা কতটুকু আমি জানি না। তিনি এখন 61-62 বছর বয়স তার। এখন তারেক এই জায়গাতে তার দীর্ঘদিনের না পাওয়া জায়গা পাওয়ার পর সেই জায়গাটাকে ধরে রাখার জন্য তিনি কি জিঘাংসক জায়গায় দাঁড়াবেন, নাকি তিনি স্ট্র্যাটেজিক্যালি পজিটিভ জায়গায় দাঁড়িয়ে সেটাকে রিকভার করে ইন্টারন্যাশনালি যেই জায়গাতে যাচ্ছে না এখনো? সুতরাং সুলতানা এই জায়গায় আশঙ্কা রয়ে গেছে। জি, সুবীর ভূমিকা আমি শেষ করব। এখন ভারত তারেক রহমানের কাছে কি প্রত্যাশা করছে? আমরা শুনছি তাকে 4টি-5টি শর্ত দেওয়া হয়েছে, সে যদি সেগুলো না মানে তাহলেই বা কি করণীয় আছে, তাই না? ভারত কিভাবে বিষয়গুলো দেখছে এবং বর্তমান সরকারের প্রতিও বা পরামর্শ কি থাকছে তাদের? না, ভারতের এখানে পরিষ্কার বক্তব্য। প্রথম কথা হচ্ছে ভারতের যে তোমার দেশ থেকে, তোমার ভূখণ্ড থেকে এমন কিছু ভারতের বিরুদ্ধে যাতে না হয় যেটা হস্টাইল অ্যাকশন কোন রকম। কেন পাকিস্তানের সাথে হবনব করা, পাকিস্তানের অলরেডি কিছু কিছু শীর্ষ সন্ত্রাসী বাংলাদেশে ঘুরে গেছে ইউনূস সাহেবের আমলে। হ্যাঁ, একেবারে লস্করে তৈয়বার খাস লোক, মানে নেতা হাফিজ সাইদের রাইট হ্যান্ড ইহতেশাম জাহিদ একবার না, গত বছর 2বার ঘুরে গেছে, ফেব্রুয়ারি মাসে একবার নভেম্বর মাসে। তো এরা তো এমনি ঘুরে যায়নি। এদের যেটা ধান্দা হবে যে বাংলাদেশকে ব্যবহার করে ভারতের কোনো টার্গেট, যেমন ধরো
এখন এটা তো বুঝে গেছে যে ওই দিক থেকে পাকিস্তান থেকে যদি কোনো টেরোরিস্ট অ্যাটাক হয়, যেটা পেহেলগামে হয়েছিল, তার জবাব ভারত মিলিটারিলি দেবে। পাকিস্তানিরা এখন কি চেষ্টা করবে যে এই ধরনের টেরর অ্যাটাক বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যদি করে, তখন ভারত বাংলাদেশের মধ্যে ঝামেলা লাগবে, পাকিস্তান দূর থেকে মজা দেখবে। পাকিস্তানিদের তো এইটা ধান্দা। উই আন্ডারস্ট্যান্ড দিস, যে ওখানে যেমন পেহেলগামে অ্যাটাক করেছে, এখানেও টুরিস্ট স্পট আছে, দার্জিলিং এর মতো জায়গা আছে, অ্যাটাক করে দিল। কেউ ওখানে যেমন পাঠানকোটে এয়ারবেস অ্যাটাক করেছিল, এখানে বাগডোগরা হাসিমারাতে অ্যাটাক করে দিল। উই আর অ্যাওয়্যার অফ দিস থিংস। ভারতের প্রথম ইয়ে হচ্ছে যে তোমার ভূখণ্ড ব্যবহার করে আমার বিরুদ্ধে কোন রকম হস্টাইল অ্যাকশন যাতে না হয়। সেটা যদি হয়, উই উইল ট্রিট ইউ অ্যাজ এ সিকিউরিটি থ্রেট এবং উই উইল ডু অ্যাকর্ডিংলি। এটা তো অর্থাৎ বুঝতে পারলাম, পাকিস্তানের না, কিন্তু 1 নম্বর। 2 নম্বর কিন্তু হচ্ছে আমেরিকা যে যদি ভারতকে, আমেরিকা যদি বাংলাদেশের উপর কিংবা তারেক রহমানের উপর এমন চাপ তৈরি করে যে তাদেরকে এখানে অ্যাক্সেস দিতে হবে, তখন ভারতের প্রতিক্রিয়াটা কি হতে পারে? দেখো, আমেরিকার যেমন অনেকগুলি গুটি আছে, আমাদেরও গুটি আছে। আমেরিকানদের মেইন ব্যাপারটা কি, আমেরিকা ইন্ডিয়াতে একটা বিরাট মার্কেট দেখে, তাই তো। ট্রাম্প বিশেষ করে, ইজ এ বিজনেসম্যান, ইজ এ ট্রেডার, ইজ এ স্মল টাইম ট্রেডার। কেন 4 বার যার অর্গানাইজেশন ব্যাংকরাপ্ট হয়েছে, আমি তাকে খুব বড় ট্রেডার বলে মনে করি না, ট্রাম্প। তো ট্রাম্পের মতো লোক আমেরিকার প্রেসিডেন্ট, হি স্পিক্স এ সার্টেন অ্যামাউন্ট অ্যাবাউট দ্য কান্ট্রি। দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক হিয়ার ইজ, আমি যেটা বলতে চাইছি যে ট্রাম্প এত হয়েছে অলরেডি, তো ইন্ডিয়া বলেছে তোমার থেকে আমি F-35 কিনবো না। It's going to be a $9 billion deal. We are not going to buy these aircraft from America. আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে। তো এইসব কার্ড আমাদের হাতেও আছে। মার্কেট ডিনাইল ইজ এ স্ট্র্যাটেজি। আমেরিকাকে টাইট দেওয়ার বহু রাস্তা আছে। আর শোনো, আমাদের যেটা আমি বলি যে একদিকে যেমন আমেরিকা আছে, হ্যাঁ, চীন বাড়াবাড়ি করলে আমরা আমেরিকার সাথে খেলবো, আবার আমেরিকা বাড়াবাড়ি করলে আমরা ব্রিক্স নিয়ে খেলবো। ইন্ডিয়া এবার কিন্তু ব্রিক্স এর চেয়ারম্যান। তো ব্রিক্স এ কে আছে? চায়না আছে, রাশিয়া আছে, সাউথ আফ্রিকা আছে, ব্রাজিল আছে। ব্রাজিলের সাথে কিছুদিন আগে আমাদের ক্রিটিক্যাল মিনারেলস, যেগুলি আজকাল খুব ইম্পর্টেন্ট রেয়ার আর্থ, তার এগ্রিমেন্ট হয়েছে। তো ইন্ডিয়া অনেক জায়গাতে অনেক রকম খেলা খেলেন। আমেরিকানদের মানে চাপ, এটা অনস্বীকার্য। আমেরিকানরা একটা মেজর পাওয়ার, কিন্তু আমেরিকার পায়ে পড়ে যাওয়ার মতো ব্যাপার অন্তত ইন্ডিয়ার তরফ থেকে হবে না। সেটা কেউ যদি করে, আমাদের কোনো গভর্নমেন্ট সে পাওয়ারে থাকতে পারবে না। এখানে একটা ব্যাপার, দুটো ক্ষেত্র বাংলাদেশের সাথে। এক হচ্ছে ইউর টেরিটরি, বাংলাদেশ টেরিটরি শুড নট বি ইউজড ফর হস্টাইল অ্যাকশন এগেইনস্ট ইন্ডিয়া। ভারতের বিরুদ্ধে কোন রকম কোনো এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বাংলাদেশ থেকে যাতে না হয়, কোনো অন্য দেশের লোকজন এখানে এসে, পাকিস্তান বিশেষ করে, এইসব যাতে না করে। সেকেন্ডলি, বেগম জিয়া জীবিত থাকতে মাঝে মাঝে বলতেন যে হাসিনার আমলে যেসব চুক্তি হয়েছে ভারতের সাথে, সেগুলি রিভিউ করতে হবে। আমাদের ইন্ডিয়ার এটা পরিষ্কার বক্তব্য, এইসব করা যাবে না। তুমি একটা সাকসেসর গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু অনার দ্য এগ্রিমেন্ট যেগুলি আগের গভর্নমেন্ট করে গেছে, অর্থাৎ ওই ট্রানজিট, কানেক্টিভিটি ইত্যাদি, কোস্টাল শিপিং এগ্রিমেন্ট। আরেকটা ব্যাপার ইন্ডিয়া বারবার বলেছে, এটা মোদির প্রত্যেকটা মেসেজের মধ্যে আছে, ইনক্লুসিভ ডেমোক্রেসি যাতে বাংলাদেশে হয়। কারণ এখানে আমাদের বক্তব্য, যেটা ভারত সরকারের বক্তব্য, যে দেখো ভাই, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি হবে না, বাংলাদেশে গণতন্ত্র হবে না। আওয়ামী লীগ কোন ওই খেলাফত নিজামতের মতো ওয়ান হুজুর পার্টি না। ওকে, ওই একজন হুজুর খেজুর গাছের সিম্বল নিয়ে দাঁড়িয়ে গেছে এরকম পার্টি তো না। আওয়ামী লীগ একটা বটবৃক্ষ। আওয়ামী লীগ ইজ এ মেজর পার্টি। আজকে ভারতবর্ষে কংগ্রেস ইলেকশন হেরে গেছে, তাই বলে কি কংগ্রেসকে বাদ দিয়ে ব্যান করে দেবে নাকি? তাহলে ভারতবর্ষে ডেমোক্রেসি থাকবে কি? তোমার দেশে, মানে তোমার দেশ বলতে আমেরিকা, ডেমোক্রেটরা হেরে গেছে, ওদের বাদ দিয়ে ইলেকশন হবে? হবে না। তো এর জন্য বাংলাদেশে, এটা আমাদের পরিষ্কার বক্তব্য, এটা মোদিও দেখবে মেসেজের মধ্যে ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলছে। হোয়াট ডু ইউ মিন বাই ইনক্লুসিভ ডেমোক্রেসি? অবভিয়াসলি ইনক্লুসিভ ডেমোক্রেসি মিনস আওয়ামী লীগের উপর থেকে ব্যান তোল। এখানে ইউনূস সাহেব একটা বদমাইশি করতেন, ওনার এই মিষ্টি মিষ্টি ইংরেজি কথা আমরাও বুঝি রে ভাই। আমি ওনার মতো ওই মিডল টেনেসি ইউনিভার্সিটি আমেরিকাতে কত নম্বর র্যাঙ্কিং জানি না, কিন্তু আমরা অক্সফোর্ড গেছি, তো ওনার এই ইংরেজি, অতটুকু ইংরেজি আমরাও বুঝি। ওকে, আই হ্যাভ ওয়ার্কড ইন BBC for 17 years. Yeah, I have not banned Awami League. So what have you done? I have imposed restriction on their activity. What the hell do you mean by that? আমি যদি এখন বলি, তুমি যদি এখন আমাকে বলো দাদা আপনি সাংবাদিকতা করতে পারবেন না, হ্যাঁ, তো মানে কি হলো? যে তুমি আমাকে, আমি যেটা করে খাই সেটা করতে দিচ্ছ। তো আওয়ামী লীগ ইজ এ পলিটিক্যাল পার্টি। ইফ ইউ রেস্ট্রিক্ট দেয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিটি, এটা ব্যানই হলো। তো এই ব্যান তুলে নিতে হবে, এবং এই আজে বাজে মামলা যেগুলি বোনাফাইড কোনো করাপশন কেস থাকলে হবে,
সেরকম লোক আওয়ামী লীগে আছে যাদের বিরুদ্ধে বোনাফাইড করাপশন কেস করা হয়তো সম্ভব, যেমন সালমান রহমানের মতো লোকজন আছে, হ্যাঁ, গ্রেট দরবেশ। তো কিন্তু যাদের বিরুদ্ধে আজে বাজে মামলা হয়েছে, যেমন আমার ছোট বোন তারানা আলী, তার বিরুদ্ধে 22টা 23টা মার্ডার কেস। আমি জানি, খুব দায়িত্ব নিয়ে বলছি যে আমার ছোট বোন তো, ও একটা মশা মাছি মারতে হলে কামের বুয়া, বোঝো না তোমরা, কামের বুয়াকে ডাক দেবে, বুয়া এটা মাইরে দিয়েছ। তো সেই মেয়ের বিরুদ্ধে কি যে মার্ডার কেস, সে আবার কিরকম মার্ডার কেস, যে চাকু ছুরি বা পিস্তল বন্দুক না, ওই যে মন্ত্রী থাকার সময় যে গাড়ির সামনে যে ফ্ল্যাগ ওড়ে, ফ্ল্যাগের মাছটা দিয়ে নাকি সে গিয়ে মার্ডার করেছে, মানে আজে বাজে bogus. So these bogus cases must be taken away. Awami League should be brought back into normal democratic process. With the criminal case, such a bona fide case, such a corruption case, so do it. Point here is যে বাংলাদেশে ইনক্লুসিভ ডেমোক্রেসি, যাতে প্রচুর আওয়ামী লীগের লোকজন আমাদের এখানে রয়েছে ফেরত যাতে যেতে পারে, রাজনীতি করতে পারে, নর্মাল প্রপার ডেমোক্রেটিক। আর সেকেন্ডলি, যে বাংলাদেশ টেরিটরি ইউজ করে ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো রকম হস্টাইল অ্যাকশন হবে না, আর কোনো এই রিভিউ টিভিউ চলবে না, কারণ সামনে তো এই যে গঙ্গার পানি চুক্তি বন্টন, এটারও রিভিউ, মানে এটাও নবায়নের প্রশ্ন আসছে। তো এখানে শোনো, ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনটা পুরোপুরি শেখ হাসিনা আমলে কোনোদিন একতরফা হয়নি। কিছু ব্লগার ট্লগার তোমাদের দেশে বসে কি প্যারিসটা এসে আবল তাবল কথা বলে, শেখ হাসিনা কড়ায় গন্ডায় ইন্ডিয়াকে কিছু দিলে উনি নিজেরটা হাসিল করেছেন। ওকে, নিজের দেশের ইন্টারেস্ট উনি দেখেছেন। যেমন ইন্ডিয়াকে নর্থ ইস্টে ট্রানজিট যেমন দিচ্ছেন, আবার ইন্ডিয়ান টেরিটরি ইউজ করে উনি নেপাল ভুটান থেকে ইলেকট্রিসিটি আনার, ওই গ্রিড ইন্টিগ্রেশন করে ইলেকট্রিসিটি আনার ব্যবস্থা করেছেন। কারণ বাংলাদেশের যেভাবে ইন্ডাস্ট্রিয়াল এক্সপানশন হয়েছে, বাংলাদেশ ইকোনমি যেভাবে গ্রো করেছে, হ্যাঁ, সে তার জন্য প্রচুর বিদ্যুৎ দরকার। বিদ্যুৎ ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর। এখন তো বাংলাদেশ বিদ্যুৎ নিয়ে কত বড় বিপদে পড়বে, ইউনূস সাহেব নাকি 45,000 কোটি টাকা বিদ্যুতের বিল বাকি রেখে। এই লোকটা মানে হি ইজ আ ফ্রড এবং হি শুড বি জেলড ইমিডিয়েটলি। 23,000 কোটি টাকা উনি লোন নিয়েছেন, কি প্রজেক্ট করেছেন আমাকে বলো তো? ইজ আ ফ্রড, ইজ আ থিফ, এবং হি শুড বি ব্রট টু বুক। তো যাই হোক, সেটা বাংলাদেশ কি করবে না করবে তারেক সাহেবদের ব্যাপার, কিন্তু এই জায়গাগুলি ঠিক রাখলে ইন্ডিয়ার সাথে প্রবলেম হবে না। আমরা কোনো সময় চাই না যে, কেন একটা জিনিস মনমোহন সিং বলে গেছিলেন, এটা কিন্তু ইন্ডিয়ান লিডারশিপ মনে প্রাণে বিশ্বাস করে, যে বাংলাদেশ উইল বি এ ভেরি ইউজফুল পার্টনার ইন আওয়ার গ্রোথ স্টোরি, ইন্ডিয়া উইল নট গ্রো অ্যালোন। কেন জানো? ইন্ডিয়া এটা খুব ভালো বোঝে যে বাংলাদেশ ইকোনমি, এটা অনেকে বলে না ইন্ডিয়া বাংলাদেশকে খেয়ে ফেলতে চায়। আরে বাবা, ইন্ডিয়া বাংলাদেশকে যদি সিকিমের মতো নিজের মধ্যে আনে, আগামী দিনে ইন্ডিয়ান পার্লামেন্টে 130 থেকে 35টা বাঙালি এমপি হবে, নরেন্দ্র মোদী আর প্রাইম মিনিস্টার হবে না। ওকে, বাঙালি কেউ হবে। কেন, বাংলাদেশ তো সিকিম না যে একটা এমপি যাবে। বাংলাদেশের আজকে যে পপুলেশন, 70টা এমপি যাবে ইন্ডিয়ান পার্লামেন্ট। তো তারপরে ওয়েস্ট বেঙ্গল আছে। তো এই খেলাধুলোগুলি, এগুলি তোমার বাংলাদেশে কিছু ছাগল আছে যারা বোঝে না, তারা এইসব বলে ইন্ডিয়া আমাকে খেয়ালো। হ্যাঁ, ইন্ডিয়া যেটা চায়, তোমার এখান থেকে আমার এগেনস্টে কোনো হস্টাইল কোনো কিছু যাতে না হয়। হ্যাঁ, আরেকটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট এখানে, যে বাংলাদেশ যদি গ্রো করে, এটা সব থেকে বেশি সুফল হবে ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব অঞ্চলের জন্য। কেন বলতো? বাংলাদেশের লোকের হাতে টাকা আসলে, বাংলাদেশের লোক প্রথম টাকাটা কোথায় খরচ করে আমাকে বলতো? চলো মিয়া ক্যালকাটায় যাই। ও, দিস ইজ আ ফ্যাক্ট অফ লাইফ। তো এর জন্য ইফ বাংলাদেশ গ্রোজ অ্যাজ আ স্ট্রং ইকোনমি, ইট উইল হ্যাভ এ স্পিল ওভার, এটা একটা স্পিল ওভার এফেক্ট। ভারতের অপেক্ষাকৃত কম উন্নয়ন হয়েছে যেসব রাজ্যে, উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের, পশ্চিমবাংলা ভারতের, পশ্চিমবাংলা বা অবিভক্ত বাংলা যে জায়গায় ছিল 1947-এ, সেই জায়গা থেকে তো আমরা অনেক পিছিয়ে গেছি। ভারতের অন্য সব জায়গা অনেক এগিয়ে গেছে। এই পার্টিশনের ধাক্কা আমাদের খুব জোরালো হবে। সময় শেষ, আমি শেষ করতে হবে। সুমি খান, আমি শুনতে পাচ্ছি যে যে সমস্ত আওয়ামী লীগের যে নেতারা ভারতে রয়েছে, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের তরফ থেকে একটা চাপ রয়েছে, কিংবা একটা তাদের তোড়জোড় রয়েছে। এ ব্যাপারে আপনার কিছু জানা আছে?
না, এটা দাদা ভালো বলতে পারবেন। এটা যেটা প্রচার হয়, এটা সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে গুজব এত বেশি, মানে গুজব তো বাতাসের আগে দৌড়ায়। আর ভারত তো চাপ, মানে কি ভারত কি চাইবে যে এখানে, কোনো দেশে তো চাইবে না। এই যে আমি যখন প্রথম এখানে আমার অফিসে গেছি আইএনএস এ দিল্লিতে, আমি শুনছিলাম যে সাংবাদিকদের কাছে সেপ্টেম্বরের জুলাই 2024-এর নভেম্বর পর্যন্ত 2 লাখ ছিল। এখন যে কত লাখ হয়েছে, এই মানুষগুলোকে কেন ভারত হজম করবে? ভারত তো চাইবে তোমাদের দেশে তোমরা চলে যাও, আর ওরাও চাইবে নিজেদের দেশে ফিরতে, কিন্তু ওরা আদৌ ওদের অ্যাক্টিভিটিস গুলো কি? এখানেও একটা প্রশ্ন। যেমন ছাত্রলীগের একটা ছেলে একটা পোস্ট আমার কাছেও পাঠিয়েছে, সে দোয়া দুরুদের একটা নিয়ে মোদি বিরোধী মিছিলে অংশ নিয়ে আল্লাহু আকবার করে সে ওখানে আবার লিখছে যে সঙ্গে সঙ্গে বিজেপির লোকজন সেই ছবি নিয়ে প্রচার করেছে এবং ওদের ইন্টেলিজেন্সের লোকজন ওকে নোটিশ পাঠিয়েছে যে এই ছেলে এক্ষুনি ভারত ছাড়তে হবে। সে তখন কান্নাকাটি করছে, আমি হাসিনার কাছের মানুষ, আমি ছাত্রলীগের সৈনিক, এই সেই অমুক তমুক, আমাকে দেশে পাঠালে মেরে ফেলবে। তো ও বিদেশের মাটিতে এসে যে দেশে আছে, ট্রাম্প কি সহ্য করছে ট্রাম্পের বিরুদ্ধে তাহলে ভারতকে একেবারে পড়ে পাওয়া 14 আনাও যদি মনে করে থাকে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন, এখানে এসে কোরবানির জবাই করতে হবে, গরু জবাই করতে হবে রাস্তার মধ্যে ওপেনলি, এই ধরনের অসভ্য বর্বর আচরণ করে তো ওরা অবশ্যই নিজেদেরকে বিপন্ন করছে এবং বাংলাদেশিদেরকে আরো বিপদগ্রস্ত করছে। এই বিষয়ে দাদা হয়তো বলতে পারেন। এই বিষয়ে যদি আপনার একটা মন্তব্য ছোট্ট করে বলেন। জি। আমি একটা ব্যাপার জানি, আজকেও আমার খুব সিনিয়র একজন অফিসিয়ালের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের কথা হয়েছে। ওরা বলছে আমরা কোনো চাপ টাপ দেবো না, আমরা ওদের এনকারেজ করছি ওরা যাতে ফিরে যায়। ওরা নিজেদের অবস্থা রিভিউ করে, অর্থাৎ দেশে কি হাল হকিকত, কেন অনেক জায়গায় তো আওয়ামী লীগ অফিস খুলতে সক্ষম হয়েছে, তো ওরা নিজেদের দেশের অবস্থা নিজেরা ভালো বুঝবে। কিন্তু একটা ব্যাপার মোটামুটি আমি জানি, যেমন শেখ হাসিনা মাঝে মাঝে বলে আমি দেশে ফিরবো, আমাদের লোকজন ওনাকে পরিষ্কার বলছে বহিনজি, আনলেস, ওনাকে তো বহিনজি বলে সবাই দিল্লিতে, বহিনজি মানে আনলেস ইউ ফিল সেফ ইউ শুড নট গো। হ্যাঁ, আওয়ামী লীগের লোকজনের ক্ষেত্রেও এইটাই বলা হয়েছে যে তোমরা নিজেদের অবস্থা নিজেরা বুঝে যাও, তবে হ্যাঁ নিজের দেশে ফিরে গিয়ে মাঠ দখল করা দরকার, কারণ এটা আমাদের সিনিয়র লোকজন, আমি নাম করতে চাই না, বলেছে যে ময়দান মে আওয়ামী লীগ কো वापस आना है। তো ময়দান মে আওয়ামী লীগ কে वापस তো আর এই দেশে বসে হবে না, দেশে ফিরতেই হবে। দেখো এখানে একটা ব্যাপার লক্ষ্য করছি আমি, যে এখানে আমার সাথে প্রচুর আওয়ামী লীগের, বিশেষ করে তৃণমূল স্তরের যারা ওই অমুক জেলার ছাত্রলীগের, তমুক জেলার যুবলীগের, হ্যাঁ প্রেসিডেন্ট সেক্রেটারি বা এরকম লোকজন, প্রচুর যোগাযোগ, অনেকে দাদা ভিসা করায় দেন, হ্যান করে, এদের কিন্তু সিনিয়র লিডাররা প্রপার দিক নির্দেশন দিতে পারছেন না। দে কনফিউজ, দে ভেরি ভেরি কনফিউজ, যে কি করবে, থাকবে, যাবে, আন্দোলন করবে না কি করবে। তো এইখানে আমার মনে হয় আওয়ামী লীগের এখানে মানে নেতৃত্বের একটা সংকট দেখা দিয়েছে এবং সেটা রিজলভ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে দেশে তো ফিরতেই হবে, দেশে না ফিরলে, দেশে ফিরে নিজের রাজনৈতিক মাটি, যেটা মানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা রেস্টোর করতে গেলে আপনাকে তো দেশে ফিরতেই হবে। কিন্তু ওরকম কোনো চাপ টাপ নেই, কেন আজকেও আমার সাথে সিনিয়র বললো হাম লোক बोला है, একদম প্রিসাইজলি যেটা বলছে আমি, তো हम लोग बोला है आप जब सही मानते हैं आप लोग वापस जाएंगे। এবার তোমরা যখন সঠিক মনে করবে তোমরা ফেরত যাবে, তোমরা নিজেরা রিভিউ করো। তবে অনেক জায়গাতে আস্তে আস্তে গিয়ে মানে তোমাদের মাটি, তোমাদের মানে দেশে ব্যাক করতে হবে। একটা অ্যাডভাইস বোধহয় এদের সবাইকে দেওয়া হচ্ছে যে তোমরা দেশে উকিল টুকিল ধরে বেইলের অ্যাপ্লিকেশন করো। বেইলের অ্যাপ্লিকেশন গুলি যদি অনেক জায়গাতে আমি দেখেছি রিসেন্টলি বেইল, আমারই এক ছোট বোন কুমিল্লার মহিলা লীগের, সুমিতাকে চেনে, আয়েশা, ও রিসেন্টলি 5 মাস জেলে থাকার পর বেইল পেয়েছে। তো অনেকেই বেইল টেল পাচ্ছে। তো এই জায়গাতে মানে দেয়ার ইজ নো পুশ যে ইউ হ্যাভ টু গো ব্যাক নাও, কিন্তু দেয়ার ইজ এ, আর শোনো এখানে ইন্ডিয়ার একটা ব্যাপার আছে, ইন্ডিয়া যদি 70 বছর চীনের রক্তচক্ষু উপেক্ষা করে দালাই লামাকে এই দেশে রাখতে পারে, তো ইউনূস সাহেবের রক্তচক্ষু উপেক্ষা করে 18 মাস আমরা শেখ হাসিনাকে রেখেছি। ইন্ডিয়া কারো প্রেশার ইন্ডিয়া নিজে যেটা ঠিক করবে এটা করবে, আমরা কারো, শেখ হাসিনা দ্রুত দেশে ফিরুক। হ্যাঁ সেটা ফিরুক, সেটা কিন্তু ওটা ওনার উপরে বলা হয়েছে। আর এখানে ওদের সিকিউরিটি ফ্যাক্টর একটা আছে, কারণ আমাদের অনেকেরই একটা ধারণা যে শেখ হাসিনা
মানে আমাদের আশেপাশে কিছু প্রতিবেশী রাষ্ট্র আসে যারা শেখ হাসিনাকে খুব বন্ধু হিসাবে মনে করেন না, আমি তো বুঝতেই পারছো কাদের কথা বলছি। তো শেখ হাসিনার সিকিউরিটি থ্রেট আছে, এটা অনেকেরই ধারণা। এইসব সমস্যা তার 18 বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, তাই না? এইবার তো 5ই আগস্ট ভারত মানে তাকে সাহায্য না করলে তো কি পরিণতি হতো আমরা সবাই না, জানি। ভারতের এখানে আরেকটা ব্যাপার আছে, এটা মনে রেখো সুলতানা, আমি যেটা মনে করাতে চাই, আমাদের সাথে চীন বা আমেরিকার এই জায়গাতে ফান্ডামেন্টাল ডিফারেন্স। আমরা কিন্তু যারা ট্র্যাডিশনাল ফ্রেন্ডস তাদেরকে ভুলে যাই না। চাইনিজরা দেখবে ওই যতক্ষণ শেখ হাসিনা পাওয়ারে ছিল ম্যাডাম ম্যাডাম চারিপাশে ঘুরেছে। এরপরে দেখা গেল কি, যখন মনে হলো যে জামাত খুব ভালো করতে পারে, চীনের অ্যাম্বাসেডার গিয়ে জামাতের কম্বল বিলির অনুষ্ঠানে বসেছিল যে আমাদের লোকজন এটা করবে। আমাদের লোকজন ওই জন্য যে বহেনজি আমার লিয়ে বহুত কুছ কিয়া হ্যাঁ, বহেনজি কো মানে। আর দেখো এই যে গল্প যে শেখ হাসিনাকে দেশ থেকে বার করে আনার ক্ষেত্রে ওয়াকার সাহেবের ভেতরের কাহিনী একদমই অন্যরকম। এখানেও আমাদের একটা বড় ভূমিকা ছিল, আমরা জানতাম যে যেটা আমি সবসময় বলি, উই ডোন্ট গিভ আপ অন ট্র্যাডিশনাল ফ্রেন্ডস, যেটা বলবার চেষ্টা করছি আমি। জি, শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ দেখতে চায়, ভিডিওতেও দেখতে পায় না তাকে, ফলে তারা দেখতে পায় না, শুধু কথা শুনতে পায়। এটা মানে দেখেন, কিছু মানুষ যেমন তাকে হত্যা করতে চেয়েছিল, এটা যেমন সত্য, অসংখ্য মানুষ তাকে তো ভালোবাসে, এটাও তো সত্য। তারা তো শেখ হাসিনা দেখতে চায়, জানতে চায়। না না, কিন্তু এটা শেখ হাসিনার সিদ্ধান্ত, এটা আমাদের সিদ্ধান্ত নিয়ে, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ, এটা ঠিক যে শেখ হাসিনা যেখানে থাকেন ওনার সিকিউরিটির খুব চূড়ান্ত ব্যবস্থা করা আছে। কেন, আমাদের কাছে খবর ছিল, দেখো এটা আইএসআই এর মতো অর্গানাইজেশন তো চাইবে শেখ হাসিনাকে যদি ইন্ডিয়ান সয়েলে মার্ডার করে দেয়, মানে ব্যাপারটা বুঝতে পারছো কত বড় মানে। তো এর জন্য উই আর এক্সট্রিমলি কেয়ারফুল। হ্যাঁ, আমি এইটুকু জানি যে ওনার যে কুক, সেও আমাদের মানে এমন লোক, সিকিউরিটির লোক। কারণ তুমি যদি কাউকে মারতে চাও, ইজিয়েস্ট ইজ টু পয়জন, তো কুক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এইসব কারণে ওনার সিকিউরিটির ব্যাপারে স্পেশাল কনসার্নস আছে, এটা আমি জানি। এবং উনি সকালে হাঁটতে চান, তো ওনার শি ইজ গার্ডেড। এইসব তো ন্যাচারাল কারণেই থাকবে, কারণ আমাদের কাছে ডেফিনেট ইনপুটস আছে। কিন্তু শেখ হাসিনা কেন ভিডিওতে আসছেন না, কেন ওনার ছবি দেখা যাচ্ছে না, এইটা কিন্তু দিস ইজ শেখ হাসিনাস কল। উই হ্যাভ নট রেস্ট্রিক্টেড হার। না না, আমি জানি অন্তত কয়েকটি অনুষ্ঠানের কথা তিনি বলেছেন যে তিনি ভিডিও কলে থাকবেন, এমনকি সেই অনুষ্ঠানে এলইডির ব্যবস্থা করা হয়েছে, পরে তিনি থাকেননি, ভিডিও কলে থাকেন। এরকম 3-4টা অনুষ্ঠান, এই নিউ ইয়র্কেও 2টো অনুষ্ঠানের কথা আমি জানি। ফলে অনেকেই মানে বিষয়টি হচ্ছে কি, তিনি তো জননেত্রী, তাই না? একদম গরিব মানুষের নেতা তিনি। সো মানুষ তো তারে দেখতে চায়, সেই জায়গা থেকে আমি বলছি যে শুধু দেখতেই চায় না মানুষ, যে কত না না, জননেত্রী উনি যেমন জননেত্রী, ওনার আব্বাও জননেতা ছিলেন, খুব বড় মাপের জননেতা ছিলেন বঙ্গবন্ধু। তো বঙ্গবন্ধু যদি আমাদের কথা শুনতেন, ওনার এই অবস্থা হতো না। ওনাকে স্পেসিফিকলি আমি তোমাকে বলি, টিভি রাজেশ্বর ইন্ডিয়ার আইবির চিফ ছিল, উনি মারা যাওয়ার 3 মাস আগে স্পেসিফিক্যালি ওনাকে গিয়ে বলেছিলেন, টিভি রাজেশ্বর নিজের বইতে এটা লিখেছে, যে আপনার বাড়িটা শিফট করুন, এমন জায়গায় শিফট করুন যেখানে হেভি ওয়েপন্স ঢোকানো সম্ভব না। সেই কিন্তু উনি শুনলেন না, বললেন দ্য বিগ শেখ আনবাটন হিজ শার্ট। ওই ফতুয়া পড়তেন বঙ্গবন্ধু, খুলে বলেছেন পাকিস্তানিরা এই বুকে গুলি করতে পারেনি, তুমি কি মনে করো আমার লোকজন করবে? কিন্তু ওনার লোকজন তো করলেন রে ভাই। তো এইগুলি শোনে, এই রাষ্ট্র পরিচালনায় আবেগ ঠিক আছে, আবেগ খুব ভালো কথা, আমরা বাঙালি আবেগ প্রবণ, কিন্তু শুধু আবেগ দিয়ে তো রাষ্ট্র চলে না, এখানে অনেক অন্য ফ্যাক্টর আছে। তাই জন্য সিকিউরিটি এগুলি, এই ইস্যুগুলি খাটো করে দেখার কোনো কারণ নেই। আর শেখ হাসিনার ক্ষেত্রে তো একদমই না। কেন, এক হচ্ছে ওনার পরিবারের সাথে 75-এ যা হয়েছে, ওনার উপরে কতবার ওনাকে অ্যাটাক করার চেষ্টা হয়েছে, আমি নিজে অন্তত 2টো ঘটনা জানি, যাতে আমি নিজে ইনভলভ ছিলাম, দোজ অপারেশনস, হাউ শি ওয়াজ সেভ। ওনাকে মারার জন্য এলটিটি কে টাকা পাঠানো হয়েছে কলকাতায়, কার মাধ্যমে এই টাকা, চেন্নাইতে এলটিটি তামিল টাইগারদের হাতে যাবে, তামিল টাইগারের সুইসাইড বম্বার পাঠাচ্ছিল। অনেক লম্বা কাহিনী, বলতে গেলে সারা রাত পুড়িয়ে যাবে। বাট শেখ হাসিনার ক্ষেত্রে ডেফিনেট সিকিউরিটি থ্রেট আছে, এবং উনি জননেত্রী। উনি আর এই টেলিভিশনের যে ব্যাপারটা, উনি পর্দায় কেন আসছেন না, এখন এটা হতে পারে যে উনি মানে ইট ইজ হার কল। আমি এইটুক জানি যে দিস ইজ হার কল, কারণ ওই রিসেন্টলি যেটা ফরেন করেসপন্ডেন্স প্রেস অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রাম হয়েছিল, ওখানে উনি মানে অডিও মেসেজ দিয়েছেন, এখানে সিকিউরিটি কনসিডারেশন থাকে। আমাকে এরকম বলা হয়েছে যে
তার সিকিউরিটি ভিডিও কলে আসা নাকি সিকিউরিটি, ওকে ফাইন, তাহলে আপনি একটা ভিডিও রেকর্ড করে সেটাও তো দিতে পারেন। মানুষ তো তারা দেখতে চায়, মানুষের চোখের আড়াল তাকে করাটা কতখানি সঙ্গত হচ্ছে। যাই হোক, এটা নিশ্চয়ই অনেক না, সেটা তো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটাই বললেন দাদা। এখানে ইন্ডিয়ান না, এটা গভর্নমেন্ট কতটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, মানুষ এটা নিয়ে সন্দেহ প্রকাশ করছে, কারণ উনি বাংলাদেশের মানুষ প্রত্যেকটা ব্যাপারে সন্দেহ প্রকাশ করবে। উই ক্যানট বি বদার্ড অ্যাবাউট ইট। বাংলাদেশে এভরিথিং, মানে ইন্ডিয়া যাই করবে, কোন মিয়ার কোন বেগম থাকবে কি না থাকবে, এটা শালা ইন্ডিয়ার দোষ। এগুলি বলে তো লাভ নেই। না, India has to protect her. So long as she is on my territory, it is our job to protect her. We cannot expose her to security threats. Simple as that. End of the story. না, তা তো অবশ্যই সুবীর ভৌমিক, কিন্তু ধরেন উনি নিজের দেশে কতটা সিকিউর ছিলেন সেটা তো আমরা, শোনো, উনি নিজের দেশে কতটা, আরে উনি জননেত্রী অমুক তমুক, উনি নিজের দেশে কতটা সিকিউর ছিলেন সেটা 5ই অগস্ট আমরা দেখেছি, সেটা তো আমরা দেখেছি। এটা তো আপনি বলছেন, কিন্তু উনি যদি একটা রেকর্ডেড ভিডিও বার্তা দেন, ওনার দলের নেতাদের মাধ্যমে ওনাকে বলতে হবে, সেটা নিশ্চয়ই ইন্ডিয়া সিদ্ধান্ত দেবে না, আমি যতটুকু বুঝতে পারছি। উনি তো ফোনে কথা বলতে পারেন, উনি তো ওনার কর্মীদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন, তো এরকম ভিডিও দিতে পারেন, কেন পারছেন না? উনি রোজ কথা বলেন, উনি টেলিগ্রাম গ্রুপে কত লোকের সাথে কিভাবে কথা বলেন সেটা আমরা জানি, এবং ওই গ্রুপগুলির মধ্যেও কোন কোন ইন্টেলিজেন্স এজেন্সির লোক আছে, কারা নিয়ে সেই রেকর্ডিং ডিজিএফআই এর হাতে, এনএসআই এর হাতে তুলে দেয়, সেগুলিও আমরা জানি। ওকে, প্লিজ রিমেম্বার, ইন্ডিয়া ইজ এ মেজর পাওয়ার। উই হ্যাভ ইন্টেলিজেন্স সিস্টেমস in Bangladesh. We know who is doing what. উনিও আমাদের কথা যদি জুন মাসে, জুলাই মাসে, এপ্রিল মাসে ঠিক মতো শুনতেন, ওনার এই অবস্থা হতো না। উনি এই সালমান রহমান টমানদের কথা শুনেছেন, ওয়াকার টকার, আর্মি সব দেখে নেবে তো বুঝলাম। আর্মি তো ওনার লোককে মাঠ থেকে তুলে দিলেন, ছাত্রলীগ যুবলীগকে অগাস্ট মাসে মাঠে নামতে দিলেন না, কিন্তু যেই ছেলেগুলি আন্দোলন করছিল তাদের ওয়াকার সাহেব আটকেছেন, ওই ইয়েতে উত্তরার ওখানে ব্রিজে আটকায়নি। So her own people betrayed her. She did not listen to us. উনি যদি আমাদের কথা শুনতেন তাহলে অগাস্ট মাসে ওনার এই অবস্থা হতো না। শোনো, এর জন্য ওনাকে অনেক খেসারত দিতে হয়েছে। ওনার দলের ভিতরে কারা কারা ছিল, এই সালমান টালমানের মতো লোকজন, উই হ্যাভ লং নোন যে এরা আমেরিকান ডিপ স্টেটের অ্যাসেট, কিন্তু ওনাকে কে বিশ্বাস করার? ওনার তো একটা ভাব ছিল আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি সব জানি। তো বঙ্গবন্ধুর কন্যা, তারপরে শেষ মুহূর্তে ওনাকে কি করে ওখান থেকে বার করা হয়েছে সেটাও আমি জানি। We brought her out, okay? শুনে নাই দেখে, ভারতের কথা শুনে নাই দেখে তাকে এক ধরনের শাস্তির মধ্যে নেওয়া হলো কিনা, এটাও তো ভাবার বিষয় আছে। ভাবতে থাকো। পৃথিবীতে 57টা ইসলামিক কান্ট্রি আছে, কোন হরিদাস পাল ওনাকে ভিসা দেবে দেখি তো আমরা? ও না, আমেরিকা দেবে? আমেরিকা তো বলে দিয়েছে, আমেরিকা ওনার ছেলেকে সজীব ওয়াজেদ জয় বলেছেন পৃথিবীর যে কোনো দেশের চেয়ে শেখ হাসিনা ভারতের নিরাপদ, এর চেয়ে তো বেশি কিছু হয় না, তাই না? কিন্তু মানুষ তো তারে দেখতে, সেই ব্যাপারটা, এই নিরাপদ জায়গাটা ঠিক রাখার জন্য অনেক খেসারত দিতে হয়। কেন এটা মনে রেখো, আমাদের দেশে আমরাও দুজন যেহেতু ভারতের কথা শোনে নাই, সেই জন্য তাকে এখন না আমরা একটু এক্সট্রা কশাস। তার কারণটা হচ্ছে আমাদেরও তো দুজন প্রাইম মিনিস্টার মারা গেছে ভাই, ডোন্ট ফরগেট ইট। উই আর অলসো ভিকটিম অফ টেররিজম। উই হ্যাভ লস্ট ইন্দিরা গান্ধী, উই হ্যাভ লস্ট রাজীব গান্ধী টু টেরর অ্যাটাক। তারপরে বঙ্গবন্ধু আমাদের কথা শুনে বঙ্গবন্ধু এই হয়েছে, তাই জন্য শেখ হাসিনার ক্ষেত্রে এটা আমি জানি, আই নো ইট ফর এ ফ্যাক্ট, অজিত ডোভালরা একটু বেশি কশাস হতে পারে, বাট দে আর সিকিউরিটি পিপল, ন্যাচারালি দে উইল বি কশাস। কেন ইন্ডিয়া হ্যাজ অলসো সাফার। দেখুন, সুবীর ভৌমিক কথা যখন এতখানি উঠলই, শেখ হাসিনা বারবার করে বলছেন তিনি জানতেন না যে তিনি ভারতে যাচ্ছেন, তিনি জানতেন তিনি টুঙ্গিপাড়ায় যাচ্ছেন, রাইট? তাহলে তাকে bogus. This is all bogus. This is simply bogus. উনি জানতেন না টুঙ্গিপাড়ায় যেতে। শোনো, প্লেনে ওঠার পর 10 মিনিট পরে টুঙ্গিপাড়া যেতে, প্লেনে টুঙ্গিপাড়ায় যেতে বা হেলিকপ্টারে কতক্ষণ লাগবে? It will not take more than 5 to 7 minutes, okay? হ্যাঁ, once you have crossed 10 minutes, you know which country you are going. এবং যখন ওনার প্লেন ইন্ডিয়ান টেরিটরিতে ঢুকেছে, দুটো ফাইটার জেট ওনাকে এসকর্ট করে নিয়ে গেছে, ওকে?
দেখুন, না জেনে বললে তো কিছু বলার নেই।